আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে বাংলাদেশ থেকে খবর পেলাম, ঢাকার বন্ধুরা বলল ঈদের চাইতেও নাকি ঢাকা আজকে ফাঁকা। সারা বাংলাদেশ থেকে খবর পেলাম যে সারা বাংলাদেশের একই অবস্থা, সারা দেশটাই থমথমে। কি হতে যাচ্ছে সবার মনের মধ্যে একটা অজানা ভয়, আতঙ্ক, একটা সংশয় কাজ করছে। কেন শহর জুড়ে এই কবরের নিস্তব্ধতা? কেন অবিশ্বাস্য নীরবতা? এটাই ম্যাজিক। সব দল প্রস্তুত। আমার ধারণা বাংলাদেশ আরো অস্থিরতার মধ্যে গিয়ে পড়বে, আরো অস্থিতিশীল অবস্থায় পড়বে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি গভীর খাদের মধ্যে পড়বে। ডক্টর ইউনূস গত 17 মাসে দেশটার রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সবকিছুকে এমনভাবে গুঁড়া গুঁড়া করেছেন, ধ্বংস করেছেন, এই বাংলাদেশকে চালাতে খুব কষ্ট হবে। গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির, ছাত্র দলের অনেককে বের করে দেওয়া হয়েছে। বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা হার্ট ফেল করে মারা গেছেন। আজকের 2-3টা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত। কেউ কেউ দাবি করছেন এদিকে অপরাধী চক্র, কিশোর গ্যাং তারাও সক্রিয় রয়েছে। কালকে অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে। 68টা জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আমরা বলছি না, এটা পুলিশের আইজি পর্যন্ত স্বীকার করছেন এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে। কাল প্রচুর সহিংসতা হবে, প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে, প্রচুর রক্তপাত হবে এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে। তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে স্থিত হতে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, তারা এই বাংলাদেশকে রক্ষা করবার জন্যই যদি কেউ যান, সাবধানে থাকবেন, নিজের জানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন। এবং বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন, তার সামনে ভীষণ অনিশ্চয়তা। এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে, উদ্বেগ প্রকাশ করেছে এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না, কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে। তোরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে। কিন্তু ভারত এখন চুপ থাকবে না। ভারত বাংলাদেশের একটা যেন তেন নির্বাচন আর পশ্চিমবঙ্গের নির্বাচনের অপেক্ষায় ছিল। এখন ভারত আর বসে থাকবে না, ভারত তার মুডে কাজ করবে। অর্থাৎ আপনি ভারতকে যুদ্ধে নামবে না, সে তার মতো করে নামবে। আবার যুদ্ধে তাকে যেতে দিবেন না, তাও সে শুনবে না, সে তার মতো করবে। ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, আপনি কোনো ফাঁদে ফেলে বা উস্কে দিয়ে বা তাকে বাধ্য করে কিছু করাইতে পারবেন না। ভারত স্বাধীন সিদ্ধান্ত নেবে। তো ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এটা অবশ্যই ককরোচ পার্টির বিরুদ্ধে পক্ষে যারা কাজ করতেছে, এদের বিরুদ্ধে যারা, এদের পক্ষে যারা ফান্ডিং করতেছে, অবশ্যই সেটা ভারতের বাইরের শক্তি নিঃসন্দেহে, এবং ভারতের ভিতরের শক্তিও আছে, শুধু বাইরের শক্তি বললেন। আসলে শুভেন্দু অধিকারীর যে বিজয়, অর্থাৎ বিজেপির যে বিজয়, এই যে আইএসআই এর পরাজয়, এমনকি যেই দেশে তিনি থাকেন তাদেরও ঘাটির পরাজয়, এটা মেনে নিতে পারতেছে না তারা। তাই তারা এই একটা উছিলা, কারণ খলের কোনোদিন ছলের অভাব হয় না, ছলের অভাব হয় না। উনি না থাকলে, এই বিচারপতির কোনো বিবৃতি না থাকলেও তারা অন্য কোনো বক্তব্য ইস্যু করে তারা চলে আসতো অন্য নামে। তারা এই নামটাকে পছন্দ করেছে। আমরা জানি, আমরা এগুলি বুঝি, এখন তো বুঝি কোনটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম। আমি অনেক এক্সপার্টদের বলি যে আমরা এত কিছু লিখি, বলি আমাদেরটা ভাইরাল হয় না কেন, আমাদেরটা মানুষের কাছে পৌঁছে না কেন? বলছে না পৌঁছালে কিভাবে পৌঁছবে? এদেরটা এত দ্রুত পৌঁছে যাওয়ার কারণে মানুষের কাছে। আমি বললাম তো, বিজেপি পশ্চিমবঙ্গ যখন দখলে নিয়েছে, ক্ষমতায় চলে গেছে, যে
উনি ওই আম আদমি পার্টির স্পোক্স পার্সন ছিলেন এবং তাদের জন্য কি যেন উপদেষ্টা ছিলেন। এমনকি আম আদমি পার্টিকে ক্ষমতায় আনার পেছনে এই ব্যক্তির অনেক অবদান রয়েছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত হচ্ছে এমন একটা দেশ, আপনি ওইখানে জেনজি বিপ্লব ঘটাইতে পারবেন না, সম্ভব না। যদি হইতো তাহলে এগুলো বহুভাবে ট্রাই করা হয়েছে। পাঞ্জাবের কৃষক বিদ্রোহ, তারপর কিছুদিন দেখলাম খালিস্তান নিয়ে টানা হেসরা, এমনকি বিভিন্ন পৃথিবীর বড় বড় সরকার দেশ তাদের পক্ষে ছিল। ভারতকে যদি আপনি বাংলাদেশ বা পাকিস্তানের মতো মনে করেন তাহলে ভুল হবে। ভারতের অনেকগুলো রাজ্য রয়েছে, অনেক ভাষাভাষীর মানুষ, অনেক চিন্তা চেতনার মানুষ। আপনি চাইলেও তাদের পক্ষে আনতে পারবেন না। পাশাপাশি ভারতের সেনাবাহিনীকে আপনি ম্যানেজ করতে পারবেন না। ভারতের সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারে না বলেই তো আজ পর্যন্ত কোনোদিন সামরিক কূ হয় নাই এবং হবেও না। ভারতের সে সম্ভাবনা নেই। আর যদি কোনোদিন ভারতের সামরিক কূ হয়ে যায় তাহলে তো ভারত টিকবে না, এটা ভারতীয়রাও জানে, ভেঙে চলে যাবে। তাছাড়াও ভারতের যে সেনাবাহিনী তারা কখনোই রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট ফিল করেন, তার কারণে এই জেনজি বলেন, গেঞ্জি বলেন, ককরোচ বলেন সেখানে কাজ করবে না। বরং ভারতের জন্য এই ককরোচ পার্টি হুমকি নয়, ভারতের জন্য হুমকি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের জন্য এই মুহূর্তে পাকিস্তানের চেয়েও বেশি বিপজ্জনক, যেটা আমি বারবার বলি। জি ঠিকই বলেছে, ফলোয়ার্স বাড়ানোর জন্য টাকা দিয়ে প্রমোশন কেনা যায়। জি, এখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ, মিলিয়ন ডলার খরচ করলেই হয়ে গেল, বিলিয়নও করতে হবে না, আরো কম খরচ করলেও হয়ে যাবে। কারণ আমরা জানি যে কিছু ভারত বিরোধিতা করার জন্য পাকিস্তান আর বাংলাদেশ এখানে আপনি পেয়ে যাবেন, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে তো আপনি পেয়ে যাবেনই। বাংলাদেশে ভারত বিরোধিতায় গিজ গিজ করে আজকেও দেখলাম বাংলাদেশের একজন লেখক, তিনি লিখেছেন যে ভারতের 20 কোটি মানুষের জন্য নাকি আলাদা দেশ দরকার, এই বাংলাদেশ থেকে লিখেছে। এখন যদি কলকাতা থেকে কেউ লেখে যে বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য আলাদা দেশ দরকার, তাইলে কিন্তু বলবে এই যে দেখো ভারত কি বলতেছে, এই যে দেখো ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করলো। কিন্তু বাংলাদেশের একজন লেখক লিখেছে, আজকে নাকি কালকে পোস্ট দিয়েছে, একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, এবং সে কিন্তু জেনাতন লোক না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের মগজে শয়নের স্বপনে কাজ করতেছে। তো এরা তো ককরোচ পার্টিতে গিয়ে যোগ দিবে, স্বাভাবিক। ককরোচ পার্টিতে আপনি যেটা যে বললেন, ওই রকম নিরাপদ দেশে থাকলে, ওই রকম আশ্রয় পেলে, ওই রকম সুযোগ সুবিধা পেলে আমরা ওই রকম ককরোচ পার্টির মতো এরকম অনেক কিছু করে দিতে পারবো, করতে পারবো। কিন্তু আমরা সবসময় স্রোতের বিপরীতে কাজ করি। তাই আমরা টাকা হইলেও পারবো না। কারণ হলো যে আমরা স্রোতের বিপরীতে, মানুষ টাকা দিলেও আপনি পাবেন না, স্রোতের পক্ষে পাবেন। স্রোতের বিপরীতে দিলেও টাকা দিলেও আপনি পাবেন না। বাংলাদেশে টাকা দিয়ে 5টা মুক্তি চিন্তক পয়দা করেন না, দেখি হয় কিনা, হবে না। আপনি বাংলাদেশে 5 জনকে 5 কোটি টাকা দেন, দিয়ে আমাদের মতো কথা বলতে বলেন, মুক্ত চিন্তা চর্চা করতে বলেন, কেউ বলবে না। কারণ তার জীবনের ডর আছে। কারণ আমরা জেনে বুঝে আমাদের জান, মাল, সম্পদ, পরিবার এবং আমাদের নিজের অস্তিত্ব হাতের মুঠোয় নিয়ে আমরা কথা বলি। এটা টাকা পয়সার প্রশ্ন না। ওদের বলেন দেখি টাকা দিয়েও আপনি পারবেন না, দেখেন পারেন কিনা। বাংলাদেশে দেখেন 5 জনকে 10 কোটি টাকা দেন, দেখি কথা বলে কিনা। 20 কোটি টাকা দেন, দেখি কথা বলে কিনা। আমাদের পারবেই না, সে সাহসই তাদের নেই। সে যোগ্যতাও নাই, সে চিন্তাও নাই, মেধাও নাই, সে চর্চাও নাই, সে ইচ্ছাও নাই, সে পারবেও না। টাকা দিলেই সবকিছু হয় না। কিন্তু স্রোতের পক্ষে টাকা না দিলেই পাওয়া যায়। এখন আমার ভাবির পোলাদের পিছনে না কত লোক ঘুরে দেখি, আওয়ামী লীগের একটা লোকের পিছনে ঘুরতে বলেন, আমার শামীম ওসমানের নাম শুনলে তো পুরো বাংলাদেশ কাঁপতো। আরো অনেক নাম আছে আওয়ামী লীগের ডাক সাইটের নেতা। এমনকি তারা না, তাদের চামচার সাথে একটা সেলফি নেওয়ার জন্য একসময় হাজার হাজার লোক ঘুরছে, একটা সেলফি তোলার জন্য। এখন তো তাদের নাম নেওয়ার কেউ লোক নাই। এমনকি আওয়ামী লীগেরই অনেক লোক আছে, শেখ হাসিনার ছবি ছিল তাদের ফেসবুকে, সেগুলো ডিজেবল করে রাখছে, অথবা ফেসবুক থেকে সেটা সরিয়ে ফেলেছে। আওয়ামী লীগের লক্ষ্য। অর্থাৎ স্রোতের বিপরীতে মানুষ আপনি খুব কম কম খুঁজে পাবেন। আর যে ব্যক্তির কথা বলেন সেখানে আছে, সে যদি ভালো কাজের জন্য কিছু করতো আমরা তাকে স্বাগত জানাতাম। এটা সে কেন করেছে আমরা কিছুদিন পরেই জানতে পারবো। সম্ভবত ভারত সরকার সেটাকে বোধহয়, সেই ওয়েবসাইট বোধহয় নিষিদ্ধ করে দিয়েছে ভারতে, আমি যতদূর জানি, আমার কাছে সর্বশেষ যে খবর আছে। এটা এরকম না, ঘটতেই যেটা থাকবে। ব্লক করা হয়েছে, ওদের প্রথম যেটা করেছিল ওটা ব্লক, এর পরে আবার ওরা খুলেছে, সেটাও ওই একইভাবে কিন্তু ফলোয়ার হয়ে গেছে অলরেডি। কেন হয় এইখানে দেখেন, আমাদের তো হয় না। আমি ফরিদ কত বছর, 1 যুগের বেশি অ্যাক্টিভিজম করি, আমার ফলোয়ার বেড়েছে এই 1.5 বছরে, এর আগে ছিল না। এবং যেভাবে বাড়ার কথা সেইভাবে বাড়ে না।
আমাকে অনেকেই বলে শেখ ফরিদ, তোমারে তো বাংলাদেশের যে কোনো অলিতে গলিতে তোমার ভিডিও আমরা দেখি, মানুষে দেখতেছে দেখি। কই আমাদের তো ফলোয়ার বাড়ে নাই, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 27,000 হয় নাই, 28,000 এখনো হয় নাই। আগের 3টা খেয়ে ফেলেছে। আপনার সাক্ষী, আপনার চ্যানেল একবার চলে গিয়েছিল আমি আসার কারণে। আপনার মনে আছে যে আপনার চ্যানেলে আমি এসেছিলাম, একদিনে প্রায় সেখানে 1 মিলিয়ন ভিউ হওয়ার পরে আপনার চ্যানেল গায়েব করে দিয়েছে। সেই ভয়ে 1 বছর আপনি আমাকে ডাকেন না, এটাই ওরা চেয়েছিল। কিন্তু সেটা আমার জন্য সাপে বড় হয়েছে। আপনার সেই ভিডিওটা কে যেন আমদানি সেই ভিডিওটা রেখে দিয়েছিল, সেটা কলকাতার একজন কি যেন গুহা, উনি ওই যে ভুলে গেলাম নামটা, অত্যন্ত জনপ্রিয়, তার চ্যানেলে সেটা দেখিয়েছে এবং সেখানে মিলিয়নস অফ ভিউ। তো ওটা আমাদের জন্য সাপে বড় হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু ফলোয়ার বাড়ে না। আমার দেখেন ফেসবুকে 1,16,000 মানে এই মুহূর্ত পর্যন্ত। কিন্তু এগুলো তো আমাদের 1 মিলিয়ন হওয়ার ছিল, হয় না। সারা বাংলাদেশে আমাকে আমার ভিডিও দেখে মানুষ, কিন্তু আমার ফলোয়ার্স নাই। কারণ কি? কি কারণ? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর এরা তো পায় কেন? আমি না হয় টেকনোলজি বুঝি না, সেটা আলাদা বিষয়। টেকনোলজি না বুঝলেই তো আমার ফলোয়ার বাড়বে না, তা তো না। কিন্তু আমাদের কেন 1 মিলিয়ন হয় না? কারণ তাদের কেন হয়? দালমি কুছ তো কালা হায়। কারণ তাদের থাকা, খাওয়া, নিরাপত্তা, তাদের সাপোর্ট সবকিছু বিশ্বমানের। তার তার জন্য তারা পেয়েছে। আপনাকেই ধরেন, আপনাকেই যদি এখন একটু আপনাকেই যদি সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? আপনি এই কল্পনা করেন। আপনি তো নিজের খেয়ে বনের মোষ তাড়ান। আমরাও নিজের খেয়ে বনের মোষ তাড়াই এবং স্রোতের বিপরীতে। আপনি বলে দেখেন না। আপনি তাদের মতো বলেন, তখন আপনারও ভিউয়ার্স বেড়ে যাবে, ফলোয়ার্স বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আর আপনার পেছনে যদি কোনো সংস্থা কাজ করে, কোনো দেশ কাজ করে, কোনো রাষ্ট্র কাজ করে, আপনাকে তো অনেকেই অনেক কিছু, আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব। তো তাদেরকে কেউ না কেউ পিছন থেকে সমর্থন দিচ্ছে ভারতকে অস্থিতিশীল করার জন্য, এবং সেটা করবে ভারত। আপনি মনে রাখবেন, অনেকে আমাকে বলেছে, যেমন আমার সাথে কালকে একজন, কালকে না পরশুদিন, একজন আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে একটা গ্রুপ, তাদের পশ্চিমবঙ্গের 30 জন আছে আমার সাথে গ্রুপে কথা বলে। পশ্চিমবঙ্গে তাদের সাথে আমার প্রায় 30 মিনিট কথা হয়েছে সেখানে। মানে আমি 30 মিনিট বলেছি, তারা প্রায় 1 ঘন্টার মতো বলেছে। সেখানে আমার সাথে বিতর্কের বিষয় ছিল, তারা বলেছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বেঁচে গেছে। আমি বললাম না, বরং পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ বানানোর কাজ আরো তীব্র গতিতে চালাচ্ছে। এটাই হচ্ছে দেখেন তার সিমটম। এটা পরশুদিন, সরি কালকে না, 2-3 দিন আগে বলেছি। তার মধ্যে দেখেন এই খবর চলে এসেছে। ভারতের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, বিজেপির বিরুদ্ধে, একই সাথে ভারতের বিরুদ্ধে। আবারও বলি, দল হিসেবে বিজেপির বিরুদ্ধে সারা পৃথিবী এক হয়ে এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বেশ কয়েকটি দেশ, কয়েকটি সংস্থা। এর মধ্যে বাংলাদেশেরও বেশ কয়েকটি, বাংলাদেশ তো পুরো দমের বিরুদ্ধে কাজ করতেছে, পাশাপাশি আন্তর্জাতিকভাবে কাজ করতেছে এবং ভারতের ভিতরে। এবং ভারত সরকার বিজেপিকে হটানো অথবা পুরো ভারতকে ভাঙার জন্য পরিকল্পিতভাবে কাজ করে যাওয়া হচ্ছে। কিন্তু ভারতের মানুষগুলোর বেশিরভাগ মানুষের দেশপ্রেম আছে, তার জন্যই এখনো ভাঙা যায়নি। তারা রাজনৈতিকভাবে সচেতন, যা আমাদের বাংলাদেশের মানুষ না। হুজুগে নেমে যায়। ভারতের মানুষ এত সহজে হুজুগে নামাইতে পারবেন না আপনি, এত সহজে না। বহু ট্রাই করা হয়েছে, শত না হাজারো কোটি টাকা, হ্যাঁ মানব গুহ, জি ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। হাজার হাজার কোটি টাকা ভারতের বিরুদ্ধে ইনভেস্ট করা হয়েছে, ফলাফল হয়নি, কাজ করতে পারেনি। তো এখন আবার নতুন ষড়যন্ত্র করেছে। তো আমার ধারণা যে খুব একটা কাজ করতে পারবে বলে মনে হয় না। ওরা বহু আগেই ভারতের ব্যাপারে চেষ্টা করেছিল। এটা এমন নয় যে এই ককরোচ পার্টি করে এখনই করতেছে, আগেও চেষ্টা করেছে, সফল হয় নাই। আপনি কি ভারতের সেই উত্তাল আন্দোলন দেখেন নাই? 19-এ কৃষক বিদ্রোহ, শাহিনবাগ দখল, মাসের পর মাস তারা বসেছিল। দিল্লির নয়ডাতে বসেছিল রাস্তা বন্ধ করে। নয়ডা ব্লক মানে তো বোঝেন, পুরো দিল্লি অর্ধেক বন্ধ। তেমনি এমনকি দিল্লির শাহিনবাগে মাসের পর মাস কি থাকেনি? এটা তো জেনজি প্রটেস্টই ছিল ভিন্ন নামে, কিন্তু সেখানে সফল হয় নাই। কারণ কি? কারণ বিজেপির যে যারা নেতৃত্বে আছে, বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো কেউ আছে। তো তারা তো এটা সফলভাবে মোকাবেলা করতে পেরেছে। তাছাড়া ভারতের জনগণকে আপনি বাংলাদেশের মতো, শ্রীলঙ্কার মতো রাস্তায় নামাতে পারবেন না, এত সহজ না। আর ভারতের রাজনীতিটা খুবই ডিফিকাল্ট। আর ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত। আপনি মনে করেন ওই যে পাঞ্জাবের কৃষক তারা লাভালাভি করেছে, আর কোন প্রদেশ এত চিন্তা করে নাই, কারণ তারা জানে কি করতে হবে না করতে হবে। তারপরে রাজ্যে সেখানে প্রায় তারা সম্পূর্ণ স্বায়ত্ত শাসনের মতো শাসন করে থাকে।
একটা রাজ্যের শুধুমাত্র কি নাই, কেন্দ্রীয় শাসন নাই, মানেটা কি? মানে হচ্ছে তারা পররাষ্ট্র নীতি তার হাতে নাই, এমনকি স্বরাষ্ট্র নীতিও সে দখল করে রাখে। তার হাতে বিএসএফ থাকে না, আর আর্মি থাকে না, সবই তো তার হাতে থাকে। আর নির্বাচন যখন শুরু হয়, নির্বাচন কমিশন থাকে না। কি ক্ষমতা রাজ্যে যারা ক্ষমতায় থাকে তারা উপভোগ করে না বা ভোগ করে না, তো কেন তারা যাবে জেনজির মতো আন্দোলন করতে? আর ভারতের ক্ষমতার তো ভারসাম্য আছে, সেখানে লোকসভা, রাজ্যসভা ভাগ করা আছে, নিম্ন উচ্চ কক্ষ ভাগ করা আছে। আপনি চাইলেই তো বাংলাদেশের মতো না, তো চাইলে তো আপনি ওইভাবে এই কাজ করতে পারবেন না। তাছাড়া ওই যে বললাম, এরা সচেতন। বরং আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার বদল চায়, ভারতের ভেতরে বহু মানুষ আছে কোটি কোটি যারা ভারতটাকে ভেঙে ফেলতে চায়। বাংলাদেশে কিন্তু আপনি 100-তে 1 জন পাবেন কিনা যে বাংলাদেশ ভাঙতে চায়, এমনকি হিন্দুরাও বাংলাদেশ ভাঙতে চায় না। এত নির্যাতন নিপীড়ন হয়, তারা কোনোদিন বলেছে বাংলাদেশ ভাঙবে? সেই সাহসও তাদের নাই, ওই বুদ্ধিও নাই, উচ্ছেও নাই, কোনোটাই নাই, করেও নাই। কিন্তু ভারতে কিন্তু ভারত ভেঙে ফেলার জন্য কখনো কখনো ধর্মীয় সম্প্রদায়, কখনো কখনো রাজনৈতিক দল সরাসরি বলে ভারত ভেঙে ফেলবে। এবং ভারতে তারা আছে, ভারত ভাঙার জন্য অনেকে আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি ভারতে ভাঙতে পারেন নাই। সরকার বদল না, তারা ভারতই ভেঙে ফেলতে চায়, পারেন নাই। কারণ ভারতে যেরকম কিছু মানুষ আছে ভারত ভেঙে ফেলবে, তেমনি ভারত টিকিয়ে রাখার জন্য অনেক মানুষ রয়েছে। কেন তারা ক্ষমতার উতল পাতল করবে? এই যে এখন তামিলে মনে করেন বিজয় থালাপাতি ক্ষমতায় আসলো, সে কি চাইবে যে এই মুহূর্তে একটা গন্ডগোল হোক? কিন্তু সে তো সরকারের নয়। ওই এখন যদি তামিলনাড়ুতে কেউ জেনজি আন্দোলন করতে চায়, ককরোচ পার্টি যায়, সে কিন্তু জায়গায় পাবে না। সে কিন্তু নরেন্দ্র মোদী জায়গা পায় না, কংগ্রেস জায়গা পায় না। তো এই ককরোচ পার্টিকে আমেরিকা থেকে এনে তারা জায়গা দিবে? তামিলেরা দিবে না। তাহলে দক্ষিণে কখনোই ককরোচ পার্টি কাজ করবে না, একেবারে নীল। মানে আপনি যদি এই তথাকথিত ককরোচ পার্টি বা যেটাই বলেন, যে নামেই তারা আসুক, ভারত বিরোধী শক্তিটা, তামিলে সেখানে 1 পয়সার কাজ করবে না। তামিল বলতে পুরো সাউথের কথা বোঝে, তামিল, কেরালা, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সবগুলো মিলিয়ে আমি বলেছি, কর্ণাটক, সবকিছু মিলিয়ে বলেছি। ঠিক আছে? এই পুরো সাউথ এখানে 1% কাজ করতে পারবে না তারা। তাহলে ওইটার আশা বাদ দেন। রইল বাকি ইউপিতেও কাজ করবে না, কারণ তাদের মাইন্ড সেট আপ আলাদা। কোথায় যাবেন? পাঞ্জাব, কাজ করবে না। বরং এবার পাঞ্জাবে একজন এখানে লিখে ফেলেছে, পাঞ্জাবে এবার হারবে, ওখানে নাকি আম আদমি পার্টি ওরা হারবে বলছে কেউ কেউ। পশ্চিমবঙ্গে তো দেখলেন বিজেপি ক্ষমতায় চলে আসলো, আসামে চলে আসলো বিপুল ভোটে। তো আপনি কোথায় আপনি জেনজিতে আন্দোলন করবেন? রইল বাকি কোথায়? সিমলাতে কাজ করবে না, বিহারেও কাজ করবে না। তাহলে কোথায় আপনি কাজ করবেন? উত্তরপ্রদেশ আপনার যদি কাজ না করে, দিল্লি যদি আপনাকে, দিল্লিতে এই মুহূর্তে কারা ক্ষমতায়? দিল্লিতে এই মুহূর্তে বিজেপি ক্ষমতা। তাহলে আপনি কোথাও আপনি কাজ করতে পারবেন না। সাউথে যাবেন, ওখানে বিজেপি নাই, সেখানে সাউথের যারা আছে তারাই আপনাকে পাত্তা দিবে না। ইউপিতেও পাত্তা পাবেন না। তাহলে আর পশ্চিমবঙ্গ শেষ, সর্বশেষ ঘাঁটি হারানো হয়েছে। আমার মনে হয় না এখানে কোনো কাজ করতে পারবে তারা। এই জেনজি মেনজি গেঞ্জি যাই বলেন, ভারতের জনগণ মাঠে নামবে না। পাশাপাশি আপনি যেটা বললেন যে এখানে বিদেশি শক্তির গন্ধ পাই কিনা, বা আমি বলেছি, নিঃসন্দেহে। আমি উদাহরণ দিয়েছি তো, আমার ভাবির পোলা যারা মেম্বার হইতে পারবে না, জামানত হারাবে, এজেন্ট খুঁজে পাবে না, মেম্বার হইতে গেলে এজেন্ট খুঁজে পাবে না, তার আজকে 6 জন এমপি। তাদের পিছনে বিদেশি শক্তি নেই? আমি তো স্বপ্নেও ভাবি নাই যে কোনোদিন এমপি হবে, চিন্তাই তো কোনোদিন করি নাই আমি। ওর চাইতে আমার বয়স কম, না রাজনৈতিক অভিজ্ঞতা কম, না যোগ্যতা কম আমার ভাবির পোলাদের চাইতে? কিন্তু আমি তো চিন্তাই করতে পারিনি। কারণ কি? কারণ আমার পিছনে ওই সাপোর্ট নাই। ওদের পিছনে চলে আসছে সুখ করে সুখ, রাজনৈতিক মুসলমানই হয় নাই, রাজনৈতিক খতনাই হয় নাই, তারা আজকে এমপি। তারা বিএনপির মতো একটা বড় দলের এমপি কে গালি দিতে দিতে, বিএনপির সাবেক মেয়রকে গালি দিতে দিতে, সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা তাকে গালি দিতে দিতে কমায় পাঠায় দিছে। এবং মন্ত্রীদের তারা মাফিয়া বলে। আপনি কি মনে করেন পিছনে তার কেউ নাই? তেমনি এই যে ককরোচ পার্টি বলেন, আর ফকরোচ পার্টি বলেন, আর মকরোচ পার্টি বলেন, এরা সব ভারত বিরোধী মানুষগুলো এখানে সম্পৃক্ত। আর ভারতে রয়েছে মাত্র 9%। ধরে নেন এটা 10% হলো বা 15% হয়ে গেল, তাতে কি যায় আসে? ক্ষমতায় তো 9% আপনি পাবেন না। আর অনলাইনে 9% মানে বুঝেন তো তার হালটা কি? আসলে কয় পার্সেন্ট? ভারতে এই কাজ করে, ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেখানে কোর্ট সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে। ভারতের কোর্ট স্বাধীন, ভারতের সুপ্রিম কোর্ট স্বাধীন, ভারতের হাইকোর্ট স্বাধীন, ভারতের নির্বাচন কমিশন স্বাধীন, ভারতের
যারা সেনাবাহিনী, 3 বাহিনী যারা আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এরা বছরে একবার একসাথে হইতে পারে। তিন বাহিনীর প্রধান 3 জন এসে একবার 2বার পায়। সেইখানে সেনাবাহিনীকে ওইভাবে দাঁড়াইতে দেওয়া হয় নাই। তাদের যে কাজ তারা সে দায়িত্ব পারে, দাঁড়াইতেও দেওয়া হয় নাই। এমনকি ভারতের সেনাবাহিনী এরা কখনোই 3 বাহিনীর যারা আছে এরা রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট ফিল করে না। তো আপনি এই লোকগুলোতে তারা তাদের কাজই করবে। তারা দেশ রক্ষায়, তারা ভূমি রক্ষায়, দেশের আকাশ রক্ষায়, দেশের জলসীমানা রক্ষায়, দেশের জনগণের রক্ষায় তারা কাজ করে। তারা কমিটেড। তাদের এরকম উচ্চাভিলাষ নাই পাকিস্তানের মতো, বাংলাদেশের মতো। ওটা ভারত, ওটা বাংলাদেশ না যে সেনা প্রধান যা বলবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে তাই শুনতে হবে। এটা পাকিস্তান না যে সেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কি হবে সে ডিক্লেয়ার করবে। ওটা ভারত। ভারতের একজন সেনা প্রধানকে, ভারতের নৌবাহিনীর নৌ প্রধানকে, ভারতের বিমান বাহিনীর প্রধানকে প্রতিরক্ষা মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয়। আপনি জানেন, তার সচিবের সাথে দেখা করতে হয় আগে। এত সহজ না। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সে যাইতে পারে না, তার জন্য কাঠখড় পোড়াইতে হয়। তাহলে সেইখানে সে প্রধানমন্ত্রীর কাছে কিভাবে যাবে? অত দূর সে ধারণাই নাই তার। সে তারা ওইভাবে, সবচেয়ে বড় কথা তারা ওইভাবে চিন্তাই করে না। যেমন বাংলাদেশের মানুষ যে সিঙ্গাপুরের নারী স্বাধীনতা কতটুকু তাদের এটা ধারণা নাই, তাই এটা নিয়ে তারা ভাবতে পারবে না। তারা বাংলাদেশের মতোই ভাববে সিঙ্গাপুরকে। অথবা সিঙ্গাপুরের লোকদের যদি আপনি জিজ্ঞেস করেন, আমি সিঙ্গাপুরের লোকদের যখন বলেছিলাম আমাদের দেশে নারী স্বাধীনতা নাই, তোমার মতো পোশাক পরে তোমার মতো এরকম হাঁটতে পারবে না, চলতে পারবে না, তারা বিশ্বাসই করে না। কেন হাঁটলে কি সমস্যা? আমি এরকম হাফ প্যান্ট পরে চলবো,